ফোনে আমার স্বামী আর আমার আপন বোনের অন্তরঙ্গ ভিডিও দেখে মেরে যাই। বুকের ভিতর প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। এই বুঝি কেউ আমার বুকের ভিতর বড় একটা পাথর রেখেছে। সব কিছু অন্ধকার মনে হচ্ছে। হঠাৎ আমার ফোনে একটা ফোন আসে। আমি হ্যালো, কি যা বলেছিলাম তা বিশ্বাস হচ্ছে? আমি আজকাল ছবি এডিট করা যায়, আপনিও এমনই করতে পারেন। আমার বিশ্বাস হয় না রাশেদ এমন করবে। উনি আমাকে অনেক ভালোবাসেন, আমাকে ছাড়া আর অন্য কাউকে চিন্তাই করতে পারেন না। আর আমার বোন এই কাজ করতে পারে না। ওই পাশ থেকে একটা বিকট একটা হাসির শব্দ আসলো। আপনি এত বোকা কি করে হন বলেন তো? আচ্ছা, একটা কাজ করেন, আপনি আপনাদের বাসায় যান, দেখেন আপনার 2 বছরের মেয়েকে ঘুম পাড়িয়ে আপনার স্বামী আর আপন বোন কী করছে। আর শুনুন, আমি আপনার কথা রেখেছি, এখন আপনার পালা, আপনি আমার কথা রাখুন। আর কিছু না শুনেই আমি ফোন কেটে দিই, তাড়াতাড়ি বাসায় পৌঁছাই। আমার কাছে বাসার চাবি ছিল। আস্তে করে বাসার ভিতরে ঢুকে দেখি আমার মেয়ে তনয়া সোফায়, আর আমার রুমে আমার স্বামী আর আমার বোন জঘন্য কাজে লিপ্ত। আমি আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে যাই। তারা তাদের কাজে এত মগ্ন ছিল যে আমি এসেছি তা টেরই পাইনি। পার্কে বসে আছি আর ভাবছি সেই দিনগুলো। এইবার আমার পরিচয়টা দেই। আমি মায়া, আমরা 2 বোন, আর একজন হলো ছায়া। ছোটবেলা থেকে আমাদের বোনের মাঝে ঝগড়া। ছায়া মনে করত ওকে কেউ ভালোবাসে না, আমাকে আব্বু আম্মু ভালোবাসে। ছায়া আগের থেকে পড়াশোনায় কোনো মনোযোগী ছিল না। অপরদিকে আমি সায়েন্সে ভালো রেজাল্ট করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। মাত্র 1 বছর পড়ার সৌভাগ্য হয়, কারণ বাবা মা আমাকে রাশেদের সাথে বিয়ে দিয়ে দেয়। তখন এত রাগ আর কষ্ট হচ্ছিল যে বাবা মাকে বলেই ফেলি, আমি যদি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি তখনই জন্মের পরে মেরে ফেললে না কেন? আমার মা তখন আমাকে এই প্রথম একটা থাপ্পড় মারে। এরপর থেকে এখন পর্যন্ত আমি বাবা মার সাথে ঠিকমতো কথা বলিনি। বাবা মা আমার বিয়ের জন্য পাগল ছিল, কারণ রাশেদের কাছে অনেক টাকা। রাশেদের সাথে বিয়ের পর আমি নিজেকে গুছিয়ে নিই। রাশেদ তো আর কোনো দোষ করেনি। ওর সাথে আমি আমার পৃথিবী তৈরি করি, নিজেকে পুরোপুরি বদলে ফেলি। 1 বছরের মাথায় আমার মেয়ে তনয়া হয়। তখন আমি নিজেকে সবচেয়ে বেশি ভাগ্যবতী মনে করি। কিন্তু আজ সব কিছু শেষ হয়ে গেল। রাশেদ কিভাবে পারলো আমার সাথে এমন করতে? আমার মাঝে কি কমতি ছিল? এসব ভাবতে ভাবতে দেখি সন্ধ্যা হয়ে গেছে। আমি বাসায় গেলাম, দেখি আমার বোন আর আমার স্বামী সোফায় বসে আছে। অনেক কষ্টে নিজেকে সামনে নিলাম। ছায়া, আপু কেমন আছো? আমি ভালো। ছায়া, একটা খুশির খবর আছে, এই নাও আমার বিয়ের কার্ড। রাশেদ, দেখেছো মায়া, আমার শালি কত ভালো, নিজে এসে বিয়ের দাওয়াত দিতে। ছায়া, বাবা মা আসতে চেয়েছিল কিন্তু আমি আসতে না বলেছি। আমি আর কোনো কথা না বলে বাথরুমে ঢুকে গেলাম আর কল ছেড়ে দিয়ে কান্না করতে লাগলাম। একটু পর রুম থেকে বের হয়ে দেখি রাশেদ আর ছায়া লিপ কিস করছে। আমি আর থাকতে না পেরে আবার রুমে চলে গেলাম। আমার কাছে সব কিছু স্বপ্ন মনে হচ্ছে। আমার আপন বোন আমার সাথে এমন কিভাবে করতে পারলো, আর রাশেদ কেন করলো আমার সাথে এমন? একটু পরে ছায়া চলে যায়। আমি রাতের রান্না করা আমার মেয়েকে বুকে নিয়ে শুয়ে থাকি। আজ আমার চোখে ঘুম নাই, কারণ আমি রাশেদের বুকাতে ঘুমাতাম। কেন জানি না, এই মানুষটা প্রতি প্রচণ্ড ঘৃণা আছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। 1 সপ্তাহ পর ছায়ার বিয়ে। রাশেদ একেবারে সকালে যায় আর রাতে আসে। আমিও রাশেদের সাথে বেশি কথা বলি না। প্রতি রাতে চোখ দিয়ে পানি পড়ে। কি করব কিছুই বুঝতে পারছি না। কয়েকদিন পর আজ ছায়ার গায়ে হলুদ। আমি একটা শাড়ি পরেছি। রাশেদ আর আমি আমার মেয়ে গায়ে হলুদে অনুষ্ঠানে পৌঁছেছি। সব কিছু আমার কাছে কেমন অদ্ভুত লাগছে। মানুষ যে এত অদ্ভুত আগে জানা ছিল না। কত রকমের মুখোশ পরে থাকে। আজ গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। কাল সকালে বিয়ের জন্য কত সাজ, কত কিছু। এইসব দেখে আমার আর রাশেদের বিয়ের কথা মনে পড়ে গেল। আমি একটা গাউন পরি, আমার মেয়েকেও সেম গাউন পরাই। পিছন থেকে রাশেদ আমাকে জড়িয়ে ধরে বলল, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। এই কথা শুনে আমার শরীর কাঁটা দিয়ে উঠলো। আমি আর কিছু না বলে আমার মেয়েকে নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ি। বর এসেছে, বিয়ের কাজও শুরু হয়ে গেছে। হঠাৎ বর মানে আবির বিয়েটা থামিয়ে বলল, আবির, আমি আমার হবু স্ত্রীর জন্য একটা সারপ্রাইজ রেখেছি। এই বলে আবির প্রজেক্টর চালু করে দেয়। আর যা দেখালো তা দেখে আমার দুনিয়া আবার নষ্ট হয়ে গেল। ছায়া আর রাশেদের অন্তরঙ্গ ভিডিও চলছে, সবাই দেখছে। ভিডিওর শেষে দেখি রাশেদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর আবির ছায়াকে বলে, আবির, তোমার মতো মেয়ে পতিতালয়ে যাওয়ার যোগ্য, আমার ঘরে বউ হন না। এই বলে আবির চলে যায়। আমি আমার মেয়েকে নিয়ে রুমে চলে গেলাম।
কিছুক্ষণ পরে সব কিছু শান্ত হয়ে যায়, কিন্তু আমার ভিতরে ঝড় বইছে। আমার মেয়ের কী হবে? তনিয়া যদি জানতে পারে ওর বাবা একজন দুশ্চরিত্রা, তখন কি হবে? মেয়েটা কিভাবে সহ্য করবে? এসব ভাবতে ভাবতে সকাল হলো। ফজর আজান শোনার পরে উজু করে নামাজ পড়লাম আর 2 হাত তুলে বললাম, হে আল্লাহ, আমি তো শুনেছি আপনি একজন দুশ্চরিত্রা লোকের জন্য একজন দুশ্চরিত্রা ঠিক করেছেন, কিন্তু আমার কি দোষ ছিল? কেন আমার সাথে এমন করলেন? নামাজ থেকে উঠে বাইরে গিয়ে দেখি ছায়া ওর রুমে আর মা বাবা দুজনে সোফায় শুয়ে আছে। কেন জানি না আজ একটু হেসেই দিলাম তাদের দিকে তাকিয়ে। বাবা মাকে আজব, মেয়ের ভালোর জন্য জীবন দিতে রাজি, কিন্তু টাকাই আসল সুখ মনে করে। আজকে বাবা যদি টাকাওয়ালা না খুঁজে সৎ চরিত্রবান মানুষ খুঁজতো, তাহলে আজ আর আমার এমন পরিস্থিতিতে পড়তে হতো না। আমি আমার রুমে চলে গেলাম। সকালে সবার জন্য নাস্তা বানিয়ে বাবা মাকে দিলাম। হঠাৎ বাবা আমার পা ধরে বলল, বাবা, মা আমাকে মাফ করে দিস, আমি তোকে বোঝা মনে করে কিছু না জেনে শুনে তোর জীবনটা নষ্ট করে দিয়েছি, আমাকে মাফ করে দে মা। আমি, বাবা কি করছো? এখানে তোমার কোনো দোষ নেই। এর মধ্যে আরেকটা কণ্ঠ শুনতে পাওয়া যায়, আরে উনি তো আমার শাশুড়ি মা জাহানারা। এখানে দোষ আমার ছেলেরও নেই। আরে ছেলে মানুষ, একটু তো ভুল করতেই পারে, এর জন্য কি বাড়ি ছাইড়া যাইবা? আরে পোলার শরীরে রক্ত গরম, একজনের দিয়ে কি ঠান্ডা হয়? বাবা, আপনি এখানে চলে এসেছেন কেন? চলে যান। জাহানারা, আরে সম্মানের কোনো চিন্তা করছেন আপনাগো? আপনার মাইয়ার লেগা আমার ছেলের চরিত্রে দাগ পড়ছে। আর তুমি বা কেমন বউ, নিজের জামাইকে হাতের মুঠে রাখতে পারো না? তুমি যদি সুখ দিতে না পারো, আমার পোলাই তো অন্যদিকে যাইবই। আমি শুধু তার কথাগুলো শুনেছি। ঠিক ওই সময়ে আবির এসে পড়ে। আবির বলে, চলো মায়া। বাবা মা আমাকে জিজ্ঞাসা করে, মায়া কই যাবি? তখনই আবির বলে, মায়া আর রাশেদের ডিভোর্সের জন্য। এই কথা শুনে বাবা মা আর শাশুড়ির মুখ কালো হয়ে যায়। আমার শাশুড়ি আমাকে বকতে বকতে চলে যায়, আর বাবা মা আর একটু ভেবে বলে, দেখ আমি বলি, আমি বাবা এইসব এরপরেও যদি ওই মানুষটার কোনো অপরাধ না থাকে, তাহলে পরে দেখিয়ে দেখিয়ে এসব করবে না, তার কি নিশ্চয়তা? এই কথা বলে আমি চলে যাই। 6 মাস পর আমার আর রাশেদের ডিভোর্সের হয়ে যায়। রাশেদ একবারও বাধা দেওয়ার চেষ্টা করেনি, আমার মেয়ের দিকে একবারও তাকায় নেই। আবার আর একটা বিয়ে করতে পারবে। আমি আর এখন কান্না করি না, কারো জন্যই কান্না করব। এখন আমি হাসবো আমার মেয়ের জন্য। 2 দিন পরে আমার ফোন আসে, আমার সাথে আপনি আপনার বাসার কফি শপে দেখা করবেন? আমি, ঠিক আছে, 20 মিনিটের মধ্যে পৌঁছে যাব। দেখি উনি আগের থেকে আমার জন্য অপেক্ষা করছেন। আমাকে দেখে উঠে বসলেন। বসেন। আমি বসলাম। উনি বলতে শুরু করলেন, আপনার মনে আছে আমার কথা? আমি রাশেদের নোংরা চেহারা সবার সামনে ফাঁস করি। এখন আপনি আপনার কথা রাখুন। আমি, দেখুন আবির, আপনি যা বলছেন তা ঠিক না। আপনি জানেন আমি একজন ডিভোর্সি। আবির, আমি কালকে মাকে নিয়ে আপনাদের বাসায় আসবো, তুমি রেডি থাকো। আমি, আবির আমি এখন যাই। বাসায় যেতে যেতে আগের স্মৃতি মনে পড়ে গেল। একদিন আবির আমাকে ফোন দিয়ে রাশেদের নামে এইসব কিছু বলেছে। তখন শুধু এইটা বলেছে যে পরে তার কথা রাখতে। আজ বুঝলাম তার কথা কি। বাসায় পৌঁছে আমি আমার মেয়েকে নিয়ে কিছুক্ষণ খেলাম। পরদিন সকালে আবির তার মাকে নিয়ে হাজির। আবিরের মাকে আর আবিরকে দেখে বাবা বললেন, আপনারা এখানে? আবিরের মা, আপনার সাথে কিছু কথা আছে। আর ছায়াকে দেখছি না। বাবা, ওকে তো আমরা নানি বাড়ি পাঠিয়ে দিয়েছি সেই দিনে, কিন্তু আপনারা এখানে কেন? আবিরের মা, বলছি আমরা ভুল শুধরাতে এসেছি বাবা। ছায়াকে আপনারা আপন করে নিতে চান? দাঁড়ান, আমি ছায়াকে ফোন দিচ্ছি। আবিরের মা, না, আপনি তো 2 লাইন বেশি বোঝেন। আমরা মায়ার আর আবিরের বিয়ের জন্য এসেছি বাবা। কি? আবিরের মা, হ্যাঁ, আমরা 2 দিনের মধ্যে ছোট্ট একটা অনুষ্ঠান করে মায়াকে আর আমার নাতনিকে নিয়ে যেতে চাই। মেয়েটাও বাবার ছায়া পাবে আর মায়াও একটা ভালো ভবিষ্যৎ। বাবা এই কথা শুনে কিছু না ভেবে হ্যাঁ বলে দেয়। এর মাঝে আবির বলে উঠে, মায়ের মতামত তা নেই। বাবা আমার কাছে এসে জিজ্ঞাসা করে, বাবা কিরে মা, তুই কি বলিস? আমি মাথা নাড়িয়ে সম্মতি দেই। সবাই বিয়ের কাজে লেগে যায়। আজ আমার বিয়ের কাজে এসে পড়েছে। সব কিছু ঠিক সেই মুহূর্তে ছায়া এসে আমার পা ধরে বলে, ছায়া আপু, আমাকে মাফ করে দিস। আবিরকে তুই বিয়ে করিস না, আমি ওকে ভালোবাসি। ওর কান্না দেখে নিজেকে ঠিক রাখতে পারলাম না। তখন আবির এসে বলে, আবির, আরে ছায়া, পতিতালয় থেকে কবে আসলি? আমি, আবির, মায়া চলো, দেরি হয়ে যাবে। আমি, আবির আমার কথাটা শোনো। আবির আর কোনো কথা না শুনে আমার হাত টানতে টানতে নিয়ে যায়। আমার পিছু পিছু আমার বাবা মা আসে। বিয়ের কাজ সম্পূর্ণ হয়। আবির আমাকে তাদের বাসায় নিয়ে আসে। রুমটা ফুলে সাজানো। আমার মেয়ে ঘুমিয়ে আছে। আমি বাথরুমে চলে যাই।
আমি বাথরুমে চলে যাই আর লম্বা একটা শাওয়ার নেই। বের হয়ে দেখি আবির দরজায় বাইরে। আবির মা বলছে, আবিরের মা, তনয়াকে আমার কাছে দে আজকে। আবির, না মা, ও আজকে থাকুক, কোনো সমস্যা নেই। রুমে ঢুকে আবির আমাকে দেখে বাথরুমে চলে যায়। আমি চুল মুছতে মুছতে সামনের দেওয়ালে চোখ পড়লে দেখে অনেক ছবি এ দেওয়ালে। হঠাৎ করে পিছন থেকে জড়িয়ে ধরে আমার ঘাড়ে মুখ গুজে দিয়ে আর বলবে, আবির, আজ 3টে বছরের অপেক্ষার পর আমি তোমাকে পেয়েছি। আমার ভালোবাসাকে এখন আর কোথাও যেতে পারবো না। আমি আবিরকে ধাক্কা দিয়ে বলে, আমি, এসব কি? আমার ছবি এগুলো এইখানে কি করে আসলো? আবির আমার দিকে তাকিয়ে একটা ডেভিল মার্কা হাসি দিয়ে বলে, আবির, বলছি, সব বলছি, তোমাকে বিয়ে করার কারণ সব বলছি। আবির বলতে শুরু করলো, আবির, যখন প্রথম তোমায় বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম তখন প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি তোমার সিনিয়র ছিলাম। প্রেম বললে ভুল হবে। তোমার ভালোবাসায় প্রতিদিন আমার দিন শুরু হতো তোমাকে দিয়ে, আর শেষ হতো তোমাকে দিয়ে। তোমার ফ্রেন্ডের কাছে জানতে পারি তোমার নাম মায়া। জানো আমি দ্বিতীয়বার তোমার প্রেমে পড়ি কীভাবে? আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন তুমি একটা বৃদ্ধকে নিজে হাতে খাবার খাইয়ে তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছিলে। ঠিক তুমি, তোমার নামের মতোই। 1 বছর পর ঠিক করলাম তোমাকে আমার মনের কথা বলবো, কিন্তু রাস্তায় তোমার কথা ভাবতে ভাবতে বেখেয়ালে একটা গাড়ির সাথে আমার বাইকের অ্যাক্সিডেন্ট হয়। 4 দিন পর্যন্ত হাসপাতালে ছিলাম। আসার পর তোমার খোঁজ নিয়ে জানতে পারলাম তোমার বিয়ে হয়ে গেছে। এই কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারলাম না। সব ধরনের নেশা করতাম, কিন্তু সব নেশার দিন কেটে যেত, কিন্তু তোমার নেশাটা প্রখর ছিল। তোমাকে ভোলার জন্য অনেক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছি, কিন্তু দিন শেষে তোমার কথাই মনে পড়তো। এক ধরনের মানসিক রোগী হয়ে গেছিলাম আমি। তাহলে কি রাশেদ আর ছায়ার কথাটা কি একটা ষড়যন্ত্র আমাকে পার? আবির রাগ হয়ে আমার 2 গাল চেপে ধরে বলল, আবির, আমি আর যাই করি তোমার এত বড় ক্ষতি কখনো করব না। আমি, আবির, আমার লাগছে। আবির আমাকে ছেড়ে দিয়ে বলে, আবির, মায়া, আই অ্যাম সরি, আই অ্যাম ভেরি সরি। জানো, রাগ হলে আমার কোনো কিছুই মাথায় থাকে না। আমি তোমাকে ব্যথা দিতে চাইনি। আমি, তারপর কি হলো? আবির, আমি জানতে পারি তোমরা 2 বোন। আর দেরি না করে আমি ছায়ার জন্য প্রস্তাব পাঠাই, কারণ ছায়া তো তোমার বোন। কিছু হলেও ও তোমার একটু আভাস ওর মধ্যে আছে, আর ওর কাছে থাকলে তোমাকে ওর কাছের থেকে দেখতে পারবো। কিন্তু আস্তে আস্তে জানতে পারলাম রাশেদের কথা। মনে হচ্ছিল তখনই ওকে মেরে ফেলি, কিন্তু আমি একটা প্ল্যান করি। তোমার বোনও কম কামুক না ছিল না। বিয়ের আগেই যখন ও আমার ক্লোজ হওয়ার চেষ্টা করেছে, তখনই বুঝতে পেরেছি। খবর নিলাম রাশেদ একটা হোটেলে উঠেছে একটা মেয়েকে নিয়ে। আমিও ছায়াকে নিয়ে ওই হোটেলে উঠি। দ্বিগুণ টাকা দিয়ে আমি রাশেদের সাথে আসা মেয়েটাকে বিদায় করে দিই, আর রাশেদ যেই পাপে গেছে ছায়াকেও সেইখানে নিয়ে যাই। আমরা কথা বলি। আমি এমন বাহানা করি যে আমি অনেক কাজ, এখনই যেতে হবে। ছায়া রাশেদকে রেখে চলে আসি 2 রুমের হোটেলে। স্টাফকে দিয়ে ভিডিও ক্যামেরা সেট করি। একটাই ভয় ছিল, ওরা যদি কিছু না করে। কিন্তু সব কিছু আমার প্ল্যান মতো হয়েছে, আর বাকিটা তুমি জানো। আবিরের কথা শুনে আমার চোখে দিয়ে পানি পড়ছে। আমি মনে মনে ভাবছি, আবির আমাকে প্রচণ্ড ভালোবাসে। এর জন্য এটা ওর সাজানো নাটক না তো? ও আমাকে মিথ্যে বলছে না তো? এমনও তো হতে পারে মায়া আর রাশেদের, ছায়া আর রাশেদের কিছু করেনি। হ্যাঁ আল্লাহ, আমি এখন কি করব? এর মধ্যে দেখে আবির আমার গালে একটা একটা করে ভালোবাসার স্পর্শ এঁকে যাচ্ছে। আবির আমার ঠোঁটের কাছে আসলেই আমি আবিরকে থামিয়ে দিই আর বলি, আবির, আমি এইসব নিতে পারছি না, আমার কিছু সময় লাগবে। আবির, কিছু কেন, যত সময় নাও নাও, এখন তো তুমি আমার খাঁচায় বন্দি, চাইলেও যেতে পারবে না। এই কথা বলে আবির আমাকে কোলে করে নিয়ে খাটে শুয়ে দেয়। আমার কপালে চুমু দিয়ে তনয়াকে বুকে নিয়ে আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। ঘুমিয়ে পড়লে আবিরকে একেবারে বাচ্চা বাচ্চা লাগে। সকালে ঘুম থেকে উঠে উজু করে নামাজ পড়ি। নামাজ পড়া শেষ হয়ে দেখি আবির আমার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আবিরের নামাজ পড়া শেষ হলে আমার গালে একটা চুমু দিয়ে শুয়ে পড়ে। আমি আবিরের এই কাণ্ড দেখে বরফ হয়ে দাঁড়িয়ে যাই। কিছুক্ষণ পর নিচে নেমে নাস্তা বানাই। আমার শাশুড়ি উঠে আমাকে রান্নাঘরে দেখে বলে, এই, তোমাকে কি আমি কাজের মহিলার কাজ করানোর জন্য আনছি? তুমি শুধু আমার ছেলের খেয়াল রাখবা। কাল রাতেই তো ওর কাছ থেকে সব শুনেছ। আমি, মা, আপনি সব জানেন? শাশুড়ি, আমি ছেলের মা, আমি না জানবো তো কে জানবে? তাই তো আর ওকে বাধা দেয়নি তোমাকে বিয়ে করতে। বৌমা, আমার একটা কথা শোনো। দেখো, তনয়াকে আমি আমার নিজের নাতনির মতো রাখবো, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। কি কথা মা? শাশুড়ি, তনয়া জন্ম নিবন্ধনের বাবার জায়গায় আবিরের নাম লেখাবো, আর তোমার অতীত যেন আর না আসে, এটাই মনে রাখবে। আবিরের মা মনে মনে ভাবতে থাকে, মায়াকে সব বলা ঠিক হবে কি না। যদিও চলে যায়, না না, মা হয়ে ছেলের ক্ষতি করতে পারে না। মায়ের কথায় আবিরের মার ধ্যান ভাঙল। আমি, জি মা। শাশুড়ি, আমার ছেলে তোমার জন্য কম কষ্ট করেনি, তাই ওকে এখন তুমি কষ্ট দিও না।
আমি না মা দিব না, আমি আমার সব কিছু দিয়ে এই পরিবারকে আগলে রাখবো। আমার কথা শুনে আবিরের মা খুশি হয়েছে। সবাই উঠে গেছে, তনেও। আমার শাশুড়ি মা তনয়াকে কোলে করে খেলছে আর আবির নাস্তা তৈরি করছে। শাশুড়ি: আবির তুই মায়াকে ওর বাবার বাড়িতে আজ দিয়ে আসবি আর আসার সময় নিয়ে আসবি। আবির: না, ওরা কোথাও যাবে না, এখানেই থাকবে। শাশুড়ি: আরে বিয়ের পর মেয়েদের যেতে হয়, একটা নিয়ম। আবির: আমি মানি না, ওরা কোথাও যাবে না। এই কথা বলে আবির অফিসে চলে গেল। আমি অবাক হয়ে আবিরের কথা শুনছিলাম। এর মনে মনে বলেছিলাম সাইকো একটা। তখনই আমি ফোনে মেসেজ আসে, হ্যাঁ আমি সাইকো, শুধু তোমার ভালোবাসায়। আবিরের মেসেজটা দেখে অবাক হয়ে বললাম, উনি কিভাবে বুঝলেন? কয়েক মাস কেটে গেল, আমাদের সংসার ভালোই যাচ্ছে। আস্তে আস্তে আমিও আবিরের ভালোবাসার জালে আটকা পড়েছি। তনয়া প্রথমে বাবা ডাক শিখেছে আবিরকে, আর আমার শাশুড়িকে মা ছাড়া কিছুই বোঝে না। শুনেছি ছায়া নাকি বাবা মাকে না জানিয়ে বিয়ে করেছে, আর রাশেদ আমাদের ডিভোর্সের পর থেকে অফিসের সেক্রেটারিকে বিয়ে করেছে। কিন্তু ওই সেক্রেটারি ভুলিয়ে ভালিয়ে সব টাকা সম্পত্তি নিজের নাম করে রাশেদা তার মাকে বের করে দিছে। প্রকৃতি কি আজব! আমার আর কিছু বলার প্রয়োজন পড়ে না, নিজেই প্রতিশোধ নিয়েছে। আমাদের সংসার ভালোই কাটে। আমার শাশুড়ি তনয়াকে নিয়ে পার্কে গেছে আর আবির অফিসে। হঠাৎ দরজার কলিং বেল বেজে উঠল। খুলে দেখলাম রাশেদ দাঁড়িয়ে আছে। আমি কিছু আশ্চর্য হয়ে বলি, আমি: রাশেদ তুমি? রাশেদ: হ্যাঁ মায়া, আমি এসেছি। আমি: এখানে কেন? রাশেদ: মায়া, আমাকে মাফ করে দাও, অনেক বড় ভুল করেছি। আমার ভুলের শাস্তি আমি পেয়েছি, আমার সাথে চলো মায়া। আমি: মানে কি? তুমি জানো না আমি এখন বিবাহিত, আমি আবিরের স্ত্রী। কোন মুখে তুমি এসব কথা বলছো? রাশেদ: আমি জানি, কিন্তু আমি তোমাকে আর আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না। অনেক মনে পড়ে তোমাদের কথা, প্লিজ আমার সাথে চলো। আমি: তুমি পাগল হয়ে গেছো? আর তনেয়া আমার আর আবিরের মেয়ে, তোমার না। রাশেদ: এই কথা বলো না। এই বলে রাশেদ আমার হাত ধরে ফেলে। আমি ছাড়ানোর চেষ্টা করি, এই সময় আবির এসে পড়ে। আবির দুই চোখ রেগে লাল হয়ে গেছে। আবির রাশেদকে আচ্ছা মতো মারল। রাশেদ মার থেকে বাঁচার জন্য পালিয়েছে। আবির এমন মার দিছে যে জীবনেও রাশেদ এ বাড়িতে আসার সাহস পাবে না। আবির আমার হাত ধরে বাসার ভিতরে ঢুকে আমায় বলল, আবির ও এখানে কেন এসেছিল? আমি: আমার থেকে মাপ চাইতে। আবির: নাকি তোমাকে ফিরিয়ে নিতে? আমি: আবির ও বললেই তো আমি ওর কাছে যাব না। আবির: যাবে না কেন? ও তো তোমার আগের স্বামী, আবার আমাকে ছেড়ে যেতে চাইছো? আমি: আবির কি বলছো তুমি? আবির: অনেক হয়েছে, আর না। আজকে থেকে কিছু করব যাতে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমি: মানে কি? আবির আমাকে টানতে টানতে রুমে নিয়ে যায় আর খাটে ছুঁড়ে ফেলল। আমার শাড়ির আঁচল খুলে ফেলে এলোপাথারি চুমু দিচ্ছে। আমি আবিরকে বাধা দেওয়ার চেষ্টা করছি। আমি: আবির প্লিজ, আমি এখন তৈরি না, আমার কিছু সময় লাগবে। আবির: যাতে তুমি রাশেদের কাছে যেতে না পারো। আমি আমার আর কোনো কথা না শুনে আমার উপর হিংস্র হায়নার মতো কামড় দিচ্ছে। আমি ব্যথায় ছটপট করছি, কিন্তু আবিরের কোনো ভ্রুক্ষেপ নেই। আবির ওর মতো কাজ করেই যাচ্ছে। একসময় আবির ক্লান্ত হয়ে আমার পাশে শুয়ে পড়ে। আবির আমার ঘাড়ে চুমু দিয়ে বলে, আবির মায়া, আমাকে মাফ করে দিও, আমি এই দিনটা অন্যভাবে করতে চেয়েছিলাম। রাশেদকে দেখার পর থেকে আমার মাথায় রক্ত উঠে গেছে। আমার মনে হচ্ছিল এই বুঝি আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমি এক টুকরো বিশ্বাস যদি আমার প্রতি থাকতো তাহলে আমার সাথে এমন করতে পারতে না। আমি উঠে শাওয়ার নিলাম। এসে দেখি শাশুড়ি মা তনয়াকে নিয়ে এসে পড়েছে। তনয়া আবিরের সাথে খেলছে। ওই দিনের পর থেকে আমি আবিরের সাথে কোনো কথা বলি না। আবির অনেক চেষ্টা করে, কিন্তু আমাকে মানাতে পারেনি। একদিন আবির বাসার থেকে অফিসে আসতে দেরি করছে। আমার চিন্তা হতে লাগলো, একটা বেঁচে গেছে, আবিরের কোনো খোঁজ নেই। হঠাৎ আমার নাম্বারে ফোন আসে, দেখুন মিস্টার আবিরের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি: কি? তাড়াতাড়ি এই ঠিকানায় চলে আসুন। আমি শাশুড়ি মাকে বলে সেই জায়গায় চলে এসে দেখি কেউ নেই। হঠাৎ করে যেন আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। স্পর্শটা টের পেয়ে যাই আবির। আবির আমার কানে ফিসফিস করে বলে, আবির হ্যাপি অ্যানিভার্সারি মাই জান। আমি পিছনে ফিরে দেখি আবিরকে একটা থাপ্পড় দিলাম আর বললাম, আমি: পাগল তুমি? জানো তোমার চিন্তায় আমি মরিয়া হয়ে উঠছি। কত খারাপ কল্পনা করে আসছিলাম আমার মাথায়। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? মা, তনয়া, ওদের কি হতো? কথা বলার মধ্যে আমি আমার ঠোঁটকে নিজের দখলে নিয়ে নে। অনেকক্ষণ পর ছেড়ে দেয়। আমি হাঁপাতে লাগলাম। আবার কিছু বলতে নিলে আবির আমার ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে আসে। এবারও অনেকক্ষণ পর ছাড়লো। আবির বলল, আবির আর যদি একটা কথা বলো তাহলে এই ঠোঁট ঠিক মতো থাকবে না। আবির আমার হাত ধরে গাড়ি করে একটা হোটেলে নিয়ে আসলো। আমি: আবির আমরা এখানে, বাসায় তনয়ার মা অপেক্ষা করছে। আবির: আমি না না বলছি তোমাকে কোনো কথা বলতে না, আবার কিস করব, আর মাকে সব বুঝিয়ে দিয়ে আসছি।
আমি, এর মানে এইসব কিছু ওর মধ্যে মাও জড়িত? আবির আমাকে একটা রুমে নিয়ে আসলো। রুমটা ছিল ফুলে সাজানো। এখন আবিরের সামনে তাকাতে আমার লজ্জা করছে। আবির আমার পিঠে মুখ ডুবিয়ে দিল। আবির, আজকে কি আমি আমার ভালোবাসাকে আমার করে পাবো? দিবে আমায় সেই অধিকার যেখানে শুধু আমার ইচ্ছে, তোমার ইচ্ছে তাও থাকবে? দিবে আমাকে? আমি নিচের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। আমি বললাম, আবির, আমি কি তোমাকে করতে পারবো এক টুকরো বিশ্বাস? আবির, ঠকবে না, কথা দিচ্ছি। আমি আবিরের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিই। আবিরের অনুমতি পেয়ে গেছি। আজকের রাত আমাদের এক ভালোবাসার রাত। আমাদের একজন আরেকজনকে উৎসর্গ করে দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গায়ে পাতলা একটা কাপড়, আর আবির আমার দিকে তাকিয়ে ডেভিল মার্কা হাসি দিচ্ছে। লজ্জায় মুখ লাল হয়ে আছে। তখনই আবির বলল, আবির, কাল রাতে কি তোমাকে ভূতে ধরেছিল? আমি ভুরু কুঁচকে জিজ্ঞাসা করছি। আমি, মানে? আবির, না মানে তোমাকে কালকে অন্য রূপে দেখলাম, জানো আমার শরীর ব্যথা করতেছে। আমি কোনো কথা না বলে এক দৌড়ে বাথরুমে ঢুকে গেলাম আর হাসতে লাগলাম। কিন্তু হঠাৎ আমার মনে একটাই ভয় আসলো, এই সুখ যদি আমার কপালে না হয়। হোটেল থেকে বের হয়ে আমরা বাসায় পৌঁছলাম। কয়েকদিন পর হঠাৎ আমি মাথা ঘুরে পড়ে যাই, বমিও হয়। আবির আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে আবির আর আমার কিছু টেস্ট করানো হয়। বাসায় আসার সময় আবির আমাকে বলে, আবির, আমার মনে হয় তনিয়ার খেলার সাথী দরকার। আবিরের কথা শুনে আমার মুখটা লজ্জায় লাল হয়ে আছে। পরদিন রিপোর্ট দিল। আবিরের কাজ থাকায় আমি যাই। ডাক্তার বলল, আপনার শরীর দুর্বল, এর জন্য এমনটি হয়েছে। মন খারাপ হয়ে গেলাম। ডাক্তারকে বললাম, আমি, আমার হাজব্যান্ডের রিপোর্টটা? ডাক্তার, ও আপনি জানেন আপনার হাজব্যান্ড কখনো বাবা হতে পারবে না? আমি, কি? ডাক্তার, হ্যাঁ, উনি অক্ষম, উনি কখনো বাবা হতে পারবে না। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। মনে মনে বলতে লাগলাম, এর জন্য কি আবির আমাকে বিয়ে করছে? এত বড় সত্যি কথা আবির আমার কাছ থেকে লুকোলো কী করে? আমি কিছু না বলে রিপোর্ট নিয়ে চলে আসি। বাসায় আসার পর আমার মধ্যে নানান চিন্তা করছে। এরই মধ্যে শাশুড়ি এসে আমাকে বলে, শাশুড়ি, সত্য কোনো দিন লুকোনো থাকে না, একদিন না একদিন সবার সামনে চলে আসে। আমি শুধু পাথর হয়ে তার কথা শুনলাম। আমি বললাম, তাহলে কি সব অভিনয় ছিল? শাশুড়ি, না মা, তোমার মনে আছে আবির বলেছিল যেই দিন তোমার সাথে দেখা করতে যাবে সেই দিন আবিরের অ্যাক্সিডেন্ট হয়? আমি মাথা নাড়িয়ে সম্মতি দিই। তারপর বলে, শাশুড়ি, আবির যখন অ্যাক্সিডেন্ট তখনই ওর ক্ষতের কারণে বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। আমি, আবির কি জানতো? শাশুড়ি, না, আবির কিছুই জানে না, ওকে জানতে দেয়নি। জানতে পারলে আমার ছেলে লাশ হয়ে যাবে। আমি কিছুক্ষণ নিজেকে রুমে বন্দি রাখি। আবিরকে আমি আগের থেকে ভালোবাসতাম, কিন্তু আজ কেন জানি না ওর প্রতি অনেক মায়া কাজ করছে। মন করছে দুই বাহু ধরে আঁকড়ে ধরে রাখি। রাতে আবির বাসায় ফিরে। বাসায় আসার পর তনয়ার সাথে খেলে। এরপর থেকে বিছানায় শুয়ে পড়ি। আমি যখনই শুতে যাই তখনই আবির রিপোর্টের কথা জিজ্ঞাসা করে। আমি বলি, আমি একটু শরীর খারাপ। আর কি? আবির একটাই কথা বলার ছিল। আবির, কি বলো? আমি, আবিরের ডাক্তারের রিপোর্টের বলা কখনো মা হতে পারবো না। আবির আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলে, আবির, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আবিরের এমন ব্যবহার দেখে আমি অবাক হয়ে যাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আবির চলে গেছে। ধীরে ধীরে আবির আমাকে অবহেলা করা শুরু করলো। তনয়াকে আগের মতো আদর করে না, একটু কিছু হলে রাগারাগি করে। গল্পগুলো ভালোবাসা। আজকে তো আবির তনয়াকে থাপ্পড়ও মারে। এই দেখে আমি আবিরকে বলি, আমি, মুখ খুললেই বললেই তো পারো তোমার জীবন থেকে চলে যেতে। আমি চলে যাব। এরকম ব্যবহার আমি সহ্য করতে পারছি না। এখানে তনয়ার কী দোষ? আবির কিছু না বলে চলে যায়। আমার শাশুড়ি মা আমাকে বুকে নিয়ে বলে, কাঁদিস না মা, জানতাম না মানুষ যত স্বার্থপর। দিন শেষে ভালোবাসার মানুষটা এমনভাবে বদলে যায়। 3 দিন আবিরের কোনো খোঁজখবর নেই। আবিরের অফিস, আত্মীয় স্বজন, বাড়ি, সব জায়গায় খুঁজি, কোথাও নেই। আমার চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, চোখের নিচে কালি পড়ে যাচ্ছে। মনে মনে ভাবছি, এক টুকরো বিশ্বাস করা কি আমার অপরাধ হয়ে গেল? হঠাৎ কলিং বেল বেজে উঠলো। আমি দৌড়ে গিয়ে খুলে দেখি আবির। আবিরকে দেখে আমার চোখে পানি চলে আসলো, অনেকটা অভিমানও। কিন্তু আবিরের সাথে মেয়েটাকে দেখে আমার বুকটা মোচড় দিয়ে উঠলো। আবির সোজা ঘরে ঢুকে ছায়াকে নিয়ে। আমি আবিরকে বললাম, আবির, ছায়া এখানে কেন? আবির, তোর কথা মতো সব হবে নাকি? আমার যাকে ইচ্ছে তাকেই বাসায় আনবো, আর ছায়া এখন আমার বিয়ে করা বউ। আবিরের কথা শুনে মায়ের চোখ বন্ধ হয়ে গেছে, মাথায় কিছুই ঢুকছে না। আমি আবিরের কলার ধরে জিজ্ঞাসা করি, আমি, কেন করলে আমার সাথে এমন? আবির, আর তুই আমার সাথে কি করছিস? এক তো ডিভোর্সি, তাও সাথে বাচ্চা। আমি তোকে আপন করে নিয়েছি, এখন আবার জানলাম বাবা হওয়ার সুখ আমাকে দিতে পারবে না, তাই ছায়াকে বিয়ে করছি। ও আমাকে বাচ্চা দিবে, তুই তো বন্দা। আবিরের কথা শুনে আমার মাথা ঘুরে পড়েছে। জ্ঞান ফিরে দেখে আমার শাশুড়ি আমাকে কোলে করে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার জ্ঞান ফিরে আসার পর আমার শাশুড়ি বলল, শাশুড়ি, মারে ওই জানোয়ারটাকে সব সত্যি বলে দে, তখন বুঝতে পারবে। আমি, না মা, ও এইসব সহ্য করতে পারবে না। শাশুড়ি, কী দিয়ে তৈরি তুই? যেভাবে এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব না। আমি, মা, আমি
একটু পরেই চলে যাব। শাশুড়ি: এই তুই কি বলছিস? এখন সবাই নিজের অধিকার নিয়ে লড়ার, দরকার পড়লে পুলিশের কাছে যা, আমি তোর সাথে আছি। আমি শাশুড়িমাকে ধরে কেঁদে উঠি। একটু বিশ্রাম করবার বাইরে যেয়ে দেখি আবির আর ছায়া বসে চা খাচ্ছে। আমি গিয়ে ছায়াকে একটা চড় মারি। আবির আমাকে কিছু বলতে যাবে, আবিরকেও চড় মারি। আমার কাণ্ড দেখে আবির থ হয়ে গেছে। আমি বলি: তুমি অনেক খারাপ করছো, পরে তোমাকে পস্তাতে হবে। আবির: আমি যদি তোমার সাথে থাকি তাহলে এখন আমাকে পস্তাতে হবে। আবিরের কথা শুনে আমি মনে মনে ভাবতেছি, আমি কাকে ভালোবাসলাম? দিন যত যাচ্ছে আবির আমার প্রতি অত্যাচার ততই বাড়ছে। আজ তো আবিরের সীমা পার করে দিচ্ছে। মদ খেয়ে এসে মাতাল হয়ে ছায়াকে নিয়ে রুমে ঢুকে যায়। আমি দরজা ধাক্কা দিচ্ছি। অনেকক্ষণ পর আবির দরজা খুলে আমাকে একটা চড় বসিয়ে দিল। আমি ছলছল চোখে আবিরের দেখে বলি: আবির, আমি আর নিতে পারছি না, প্লিজ এগুলো বন্ধ করো। আবির: তাহলে চলে যা তোর মেয়েকে নিয়ে। আমি চোখের পানি মুছে নিজেকে শক্ত করে বলি: ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি ব্যাগ গুছিয়ে চলে যেতে নেই, তখনই আমার শাশুড়ি আমাকে বলে: দাঁড়া, আমি তোর সাথে যাব। আবির তখন বলে: মা তুমি যাও, তাহলে আমার মরা মুখ দেখবে। আমি আর কিছু না পর ছায়া আবিরকে বলে: ছায়া, আবির, যেই বাসে মায়া তনয়া ছিল ওই বাসটা খাদে পড়ে যায়। এই কথা শোনার পর আবির পাগলের মতো দৌড়ে সেই জায়গায় পৌঁছে, যেয়ে দেখে সত্যি বাস খাদে পড়ে যায়। বাসে থাকা যাত্রী আত্মীয়স্বজন তাদের প্রিয়জনকে খুঁজছে, আবিরও তাই করছে। সহখানে খোঁজে, কিন্তু আবির তাদের পায় না। উদ্ধারকর্মীরা বলেছে খাদ গভীর হওয়ায় লাশ আর পাওয়া যাচ্ছে না। আবির পাগলের মতো মায়া আর তনয়াকে খুঁজে যাচ্ছে আর চিল্লাচ্ছে: আবির, মায়া, আমি শুধু চেয়েছিলাম তুমি আমার থেকে দূরে চলে যাও, কিন্তু এত দূরে যে আমি তোমাকে আর দেখতেই পারি না। আবিরের বুকটা খালি হয়ে গেছে। মায়ের মৃত্যুর জন্য নিজেকে দোষী মানছে। কয়েকদিন হয়ে গেছে মায়া আর তনয়ার কোনো খোঁজখবর নেই। আবিরের গায়ে ঠিকই একই কাপড়, চুলগুলো এলোমেলো, মুখ ফ্যাকাশে হয়ে আছে। সব কিছু করেও আবির মায়া আর তনয়ার খোঁজ না পেয়ে খাদের সামনে ছুরি নেয় নিজেকে শেষ করার জন্য। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে, সেই চিরচেরা কণ্ঠ: মায়া, আমি তো এখনও মরিনি, শুধু শুধু নিজের জীবন দিয়ে সময় নষ্ট করা হচ্ছে। আবির পিছনে তাকিয়ে দেখে মায়া আর তনয়া দাঁড়িয়ে আছে। আবির দৌড়ে গিয়ে মায়া আর তনয়াকে জড়িয়ে ধরে বলল: মাফ করে দাও আমাকে মায়া। আর অজস্র চুমু খাচ্ছে। মায়া বলে উঠল: মায়া, আমাকে ধরবেন না। আবির চোখ নিচে নামিয়ে ফেলে। মায়া বলে: মায়া, তোমার শরীর থেকে যা গন্ধ বেরোচ্ছে না, আমি তো মরেই যাব। আবির মায়াকে জোরে বুকে চেপে ধরে আর জিজ্ঞাসা করে: আবির, তোমরা তো ওই বাসে উঠেছিলে, কিভাবে আসলে? মায়া: আসলে বাসে উঠিনি। আবির: মানে? মায়া: আমরা যখন বাসা থেকে বেরোই তখন আমার ফোন আসে। আবির: কার ফোন? মায়া: রাশেদের। ও আমাকে আবার আপন করে নিতে চায়। আমার কথা শুনে আবিরের মুখ শুকিয়ে গেল। আমি মুচকে হেসে বললাম: মায়া, মজা করছি। এই কথা শুনে আবিরের জান ফিরে আসলো। আমি আবার বলতে শুরু করলাম: মায়া, আমি যখন ঘর থেকে বের হয়ে যাই তখনই ডাক্তার ফোন দেয় তোমার রিপোর্টের কথা, যে আজকে তুমি রিপোর্ট আনতে যাবে, কিন্তু আসোনি। আমি রিপোর্ট আনতে গিয়ে ডাক্তারের কাছে শুনি তুমি এই কথা আগের থেকে জানতে। এখন বাকি কথাটা কি আমি বলবো নাকি তুমি? আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে: আবির, তুমি যেদিন রিপোর্ট আনতে গেলে ওই দিন অফিসের আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাই দেরি না করে আমিও হসপিটালে এসে পড়ি। কিন্তু এসে আমি তোমার আর ডাক্তারের কথোপকথন শুনে ফেলি। তখন আমার মাঝে ঝড় বইছিল। তোমার যাওয়ার পর ডাক্তারের কাছে আমি আরও কথাগুলো বললো আর টেস্ট করতেও বললো। বাসায় এসে যখন ঘুমাতে যাব তখন তুমি সব দোষ নিজের ঘাড়ে চাপিয়ে নিলে। তখন আমার মনে হচ্ছিল আমার বুকে কেউ অনেক বড় পাথর রেখেছে। তোমাকে ওই দিন জড়িয়ে ধরে কাঁদতে মন ছিল, কিন্তু নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছিল। বারবার আমার ভেতরটা কুড়ে খাচ্ছিল। আমি তোমার যোগ্য নেই। 3 দিন বাসায় থাকি। একদিন আসার সময় দেখলাম ছায়াকে দুটো লোক টেনে নিয়ে যাচ্ছে। আমাকে দেখে ছায়া আকুতি মিনতি করে প্রথমে চলে যেতে নেই, কিন্তু তারপর সাথে থাকতে থাকতে আমাকে তোমার মতো করে দিয়েছে। তাই ওকে না বাঁচিয়ে থাকতে পারলাম না। ছায়াকে বাঁচানোর পর জানতে পারি বিয়ের পর থেকে ওর স্বামী ওর উপর অমানবিক নির্যাতন করত। আজকে নাকি জুয়াতে হেরে গিয়ে এই 2 লোকের কাছে বেচে দিয়েছে। আমি ছায়াকে সব খুলে বলি আর বলি এইসব নাটক করার কথা। প্রথমে রাজি হয় না, পরে ওকে তোমার কসম দিই ও রাজি হয়ে যায়। দেখি মায়ের চোখ দিয়ে পানি পড়ছে। আমি ওর চোখের পানি মুছে দিয়ে বলি: আবির, তাহলে কি তুমি ডাক্তারের কথায় আর যাওনি? মায়া: আরে না, আরও একজনের সাথে দেখা হয়ে গেছে। আবির: কার সাথে? তখনই ছায়া আসে। ছায়া আর আগের মতো নেই, তার পোশাক এখন খুব সাবলীল, অনেক অনুতপ্ত। ছায়া এসে বলে: ছায়া, আমি মায়াকে ফোনে তোমার সব কথা বলি। আর যাই হোক, এত কিছুর পরে আমার বিবেক জাগ্রত হয়েছে। এই
দুইজন ভালোবাসার মানুষকে কিভাবে আলাদা করি। আমি মায়াকে ফোন দিয়ে দেখা করতে বলি, মায়াকে সব খুলে বলি। আমার কথা শুনে মায়া একটা প্ল্যান করে আর প্ল্যান অনুযায়ী কাজ করি। আবির: কি তাহলে সব তোমাদের সাজানো নাটক? মায়া: হ্যাঁ গর্দভ জামাই। আবির মায়াকে জড়িয়ে ধরল। ছায়া আবির আর মায়া থেকে বিদায় নিয়ে চলে গেল দূরে। যাওয়ার আগে বলল ছায়া: আপু, অনেক চেষ্টা করছি তোর থেকে ভালো আর আকর্ষণীয় হতে, কিন্তু এখন আমি তোর ছায়ার মতো হওয়ার চেষ্টা করব। তোর ছায়া বোনটা। আমাকে কি কি কখনো মাপ করতে পারবি? এই কথা শুনে মায়া ছায়াকে জড়িয়ে ধরে। ছায়া চলে যায় আর আবির মায়াকে নিয়ে তাদের বাড়িতে যায়। তাদের নতুন জীবনের সূচনা ঘটে। 2 বছর পর মেডিকেল সায়েন্সে অনেক ডেভেলপমেন্ট করছে। এই 2 বছরে আপনারা অনেক অগ্রগতি। আপনাদের রিপোর্ট পজিটিভ হয়েছে মিস্টার আবির, আপনি বাবা হতে পারবেন। ডাক্তারের মুখে এই কথা শুনে মায়া আবিরের হাত শক্ত করে জড়িয়ে ধরল। ডাক্তার বলল, আপনারা চাইলে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারেন। বাসায় আসার পর মায়া কাজ করছে। তনয়া এখন 5 বছর। তনয়া ঘর নোংরা করছে দেখে মায়া একটু বকা দেয়। তনিয়া দৌড়ে গিয়ে বাবার কাছে নালিশ করে। তনিয়া: বাবা দেখো, আম্মু আমাকে পিট্টি দেয়। আবির তার মেয়ের মাথায় চুমু দিয়ে বলে, আবির: কি এখন কি তোমার আম্মুকে পিট্টি দিচ্ছে? এই কথা বলতেই দেখে মায়া ঝাড়ু নিয়ে সামনে দাঁড়িয়ে আছে আর বলে, মায়া তো কাকে পিট্টি দেওয়ার কথা হচ্ছে? তো তনিয়া আবিরের কানে ফিসফিস করে বলে, বাবা আজ তুমি খেয়ে কামছো। এই বলে ভো দৌড় দেয়। মায়া আবিরের সামনে আস্তে আস্তে আবির পা ফেলে মায়াকে ফেলে দেয় নিজের উপর আর আমার ঠোঁটকে আপন করে দখলে নিয়ে নেয়। অনেকক্ষণ পর ছেড়ে দেয়। আবির, আমার মেয়ের সাথে একটা খেলার সাথী দরকার। মায়া লজ্জায় আবিরের বুকে মুখ লাগায়। কয়েক মাস পর ডাক্তারের রিপোর্ট আসে, মায়া প্রেগনেন্ট। আবির মায়ের আরও যত্ন করতে লাগলো। মায়ের শাশুড়ি অনেক খুশি হলো। মায়াকে তো কোনো কাজেই করতে দেয় না। ছায়া মাঝে মাঝে মায়াকে এসে দেখে যায়। মায়ের বাবা মা আসে। 9 মাস পর একদিন হঠাৎ মায়া ব্যথা উঠে। আবির মায়াকে নিয়ে হাসপাতালে যায়। মায়া বারবার একই কথা বলছে, মায়া, আবির আমার অনেক কষ্ট হচ্ছে। আবির আমার মনে হয় আমি আর বাঁচব না। আবিরও কান্না করে দেয়। যতক্ষণ পর্যন্ত মায়া ওটিতে আছে ততক্ষণ পর্যন্ত আবির নামাজ পড়তেছে। ডাক্তার বের হলে আবির জিজ্ঞাসা করে, আবির মায়া কেমন আছে? ডাক্তার: মায়া ঠিক আছে আর আপনার বেবিও ঠিক আছে। আবির খুশিতে আত্মহারা হয়ে যায়। মায়াকে দেখার জন্য কেবিনে যায়। মায়া আবিরকে দেখে কান্না করে দেয়। আবির মায়ের গাড়ে চুমু দিয়ে বাচ্চাকে কোলে নেয়। আবির বাসায় ফোন দিয়ে তনয়াকে জানায় নতুন বেবি হওয়ার কথা। তনয়া খুশিতে আত্মহারা হয়ে যায়। শাশুড়িও অনেক খুশি। 30 বছর পর আবির আর মায়া পার্কে বসে আছে। সামনে একটা ছোট্ট লেক। তারা দৃশ্য উপভোগ করছে। আবির তার ফোন বের করে একটা গান ছাড়ে। মায়া বলে, মায়া ছেলে মানুষই তোমার এখনও যায়নি। মায়া আবিরের কাঁধে মাথা রেখে গান শুনতে থাকে। এলে তুমি এক ফালি রোদে হয়ে, ভাবছি তাই খুব ঘুরে চুপ হয়ে কি করে বোঝাই, আমি রোজ প্রার্থনায় তোমায় চাই। এসো না আমায় গল্পে, তুমি ডুবে যাই তোমার গল্পে। হঠাৎ পেছন থেকে ডাক আসে, বাবা মা চলো যাই। আবির: তনয়া বিশ্বাস, তোমরা যাও, আমরা আসছি। আবির বলে উঠে, ওই সময় কিভাবে পার হলো বুঝতেই পারিনি তো। মৃত্যুর পরের জীবনটা কি আমার সাথে কাটাতে চাও? মায়া: না, ভোর হয়ে গেছে তোমার থেকে। আবির হেসে উত্তর দেয়, আবির তাই নাকি? এক টুকরো বিশ্বাস করতে পারো। এখন তো বুড়ো হয়ে গেছি, তখন কিন্তু বুড়ো হব না। এই কথা শুনে মায়া হেসে দেয়। সমাপ্ত। এক টুকরো বিশ্বাস। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।